কি জানি ললিতা, চাল ডাল তেল সবকিছুর যা দাম, এখন না আগুন ছুঁয়েছে। সাধারণ মানুষ আর হোটেলমুখী হতে সাহস পাচ্ছে না। আগের মতো তার বিক্রি হয় না, মানুষের হাতেই বা টাকা কোথায়? তা তো ঠিক, কিন্তু এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো সংসার চলবে না। দোকান ভাড়া আর ওই মহাজনের ঋণের কিস্তি, সে তো প্রতি মাসে ঠিক চলে আসে দরজায় কড়া নাড়তে। কাল যদি লোকটা টাকা নিতে এসে খালি হাতে ফেরে, তবে কি যে করবে ওপরওয়ালাই জানেন। ভাবলেই মাথা কেমন ঘুরে ওঠে। লোন নেওয়ার সময় তো ভেবেছিলাম ব্যবসা ভালোই চলবে, শোধও করে দেব সময় মতো। কে জানতো এমন দিন দেখতে হবে। জমানো যা সম্বল ছিল সব তো ওষুধের পেছনে আর বাজারের পেছনে শেষ হয়ে গেছে। সবাই তো চাল ডাল কিনতেই হিমশিম খাচ্ছে। আমাদের হোটেলের সাধারণ ভাত আর মোরগের ঝোল খাওয়ার বিলাসিতা কার আছে বলো তো? কাল সকালে সেই মহাজন এলে কি বলবো, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। মুখ দেখাবো কি করে? যা বলার আমি মুখোমুখি বলবো, ভয় পেলে তো আর চলবে না। তবে সত্যি বলছি, এভাবে আর কদিন টিকবো জানি না। চলো উনুনটা নিভিয়ে দিই, আর চাল ডাল ফুটিয়ে কোনো লাভ নেই, সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাই করো। এভাবে কি আর মানুষ বেঁচে থাকতে পারে? চারপাশে সবারই তো একই দশা। ভেবো না এত, একটা কিছু পথ তো বের হবেই। ছোট ভাই রাহুল শহরের চাকরি পেয়েছে। মাঝে মাঝে ও ফোন করে খোঁজ নেয়, যদিও ওকে সবটা খুলে বলি না, পাছেও কষ্ট পায়। না না, ও শহরে কষ্ট করে চাকরি করছে, ওকে এসব বলে লাভ নেই। তবে আমাদের এই অবস্থা থেকে বেরোনোর একটা না একটা কিছু করা দরকার। চলো দুপুরের বাকি কাজগুলো সেরে ফেলি, আর বসে থেকে লাভ নেই। আরে পলাশদা, আপনি শহরে হঠাৎ এখানে কোনো কাজে আসা হলো? মানে কোন কাজে আসা হলো বলুন তো? আপনাকে এখানে দেখবো ভাবতেই পারিনি। আরে রাহুল ভাই, শহরে একটা জরুরি কাজ ছিল, ভাবলাম আজকেই মিটিয়ে নেব। বিকেলে আবার গ্রামে ফিরতে হবে, তাই একটু তাড়াতাড়ি হাঁটছিলাম। তুই কেমন আছিস বল? আর তোর চাকরি বাড়ি সব ঠিক চলছে তো? আমি তো ভালোই আছি দাদা, তবে আপনাকে দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, আমার দাদা আর বৌদি কেমন আছে বলুন তো? আমি তো নিয়মিত ফোন করি, বৌদি তো ফোন করলেই বলে সব ঠিকঠাক চলছে। আসলে কি সব ঠিকঠাক আছে তো দাদা? মানে মনে কেমন যেন একটা খটকা লাগছে। তো দাদা বৌদির কথা আর কি বলবো বল। এই তোর ওই হোটেলের ব্যবসাটা তো দিন দিন এবারে বসে আছি। খদ্দেরের দেখা ও নেই বললেই চলে, সব কিছুতেই এখন চরম মানে হতাশা গ্রাস করেছে ওদের। বলেন কি দাদা? দাদা তো আমাকে কখনো এসবের কথা একটাও বলে না। তাহলে কি ওরা আমার কাছে কোনো কথা লুকাচ্ছে? কেন এমন হচ্ছে ওদের সাথে? লুকাবেলা কেন বলতো? তোকে তো ওরা সবসময় আগলে রাখতে চায়, তোর মনে কষ্ট দিতে যায় না। দোকানটার বিক্রি তো কমছেই, তার উপর একটা লোন নেওয়া ছিল, সেই লোন শোধ করবার তাগিদ দিতে সেই লোন নেওয়ার এজেন্ট মাসে মাসে বাড়ি গিয়ে ঝামেলা করে। কি এক বিপদের মধ্যেই যে ওরা পড়েছে। তাহলে তো আমি এখান থেকে কিছু টাকা পাঠাতে পারি, ততটুকুই বা পাঠাই না কেন? যতটুকুই পারবো অন্তত কিছুটা সাহায্য তো করতে পারবো দাদা। এভাবে হাত গুটিয়ে বসে থাকতে আমারও তো কষ্ট হচ্ছে। আরে পাগল নাকি তুই? তোকে তো তোর দাদা বড্ড ভালোবাসে। তোর কষ্ট হোক বা তুই আবার এসব ঝামেলার মধ্যে জড়াস, সেটা কি তোর দাদা মন চাইবে? তোর নিজের একটা জীবন আছে, সেখানে মন দে। তবুও তো দাদা বৌদি এভাবে কষ্টে আছে জানলে কি আমাদের মন মানে? আচ্ছা দাদা, আমি কি কোনোভাবেই ওদের সাহায্য করতে পারি না? মনটা একদম ছটফট করছে গো। সেসব পরে ভাবিস ভাই, এখন তো আমার যাওয়া তাড়া আছে। দেরি হয়ে গেলে আমার কাজটাই পণ্ড হয়ে যাবে, আর ফিরতেও পারবো না। তুই তোর কাজে যা। ঠিক আছে দাদা, আপনি সাবধানে যান। আমি দেখছি আর কি করা যায়। আমার অফিসের কাজগুলো সেরে একবার দাদার সাথে ফোনে কথা বলবো। কি গো রতনদা, ললিতা বৌদি, ঘরের ভেতরে আছো নাকি? আজ বড্ড খিদে পেয়েছে পেটে। একটু জলদি এক থালা ভাত আর মোরগের ঝোল দাও তো দেখি। শরীরটা কেমন যেন ক্লান্ত লাগছে আজ সকাল থেকে। আরে মালতী যে, এসো এসো এসো, ভেতরে এসো, বসো। তোমার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। বলো, আজকে বাজারে কেমন ঘুরলে? আর এমন রোদে হেঁটে এলে কেন শরীর খারাপ করবে বলো তো? হ্যাঁ, বৌদি এসো, আগে একটু জল খাও। বড্ড গরম পড়েছে বাইরে। বলছি খাবার তো গরম গরমই আছে, আমি এখনই বেড়ে দিচ্ছি টেবিলে। বসো, শান্ত হয়ে একটু জিরিয়ে নাও। উফ, বাঁচালে! যা রোদ উঠেছে আজ রাস্তায়, মনে হচ্ছে মাথা একেবারে ফেটে যাবে। তোমাদের হোটেলের হাতের রান্নার গন্ধ দূর থেকেই নাকে আসে। লোভ সামলাতে না পেরেই সোজা চলে এলাম। দেখি আজ রান্নার স্বাদ কেমন হয়েছে। খেয়ে দেখো, তবেই বুঝতে পারবে স্বাদ কেমন হয়েছে। আমাদের হাতের রান্নার স্বাদ তো সেই ছোট থেকেই তোমরা খেয়ে আসছো। তাতে নতুন করে আবার কি বলবো বলো তো?
বাহ, কি দারুণ রান্না করেছে গো ললিতা বৌদি। মোরগের ঝোলের সেই চেনা স্বাদ আর গন্ধ জিভে লেগে থাকে। তবে একটা কথা বলি রতনদা, খাবার এত সুন্দর হওয়া সত্ত্বেও আজ তোমাদের এখানে একটা অন্য কোনো খদ্দেরকে দেখতে পাচ্ছি না কেন বলো তো? ব্যাপার কি বলো তো দেখি। আর বলো কেন মালতী বোন, দেখছো তো আমাদের এই হোটেলের চারপাশের অবস্থা। ইদানিং আর সেভাবে লোকজন আসেই না। দোকানটা যেন কেমন আস্তে আস্তে ফুরিয়ে আসছে। খদ্দেরের দেখা পাওয়াটাই দায় হয়ে দাঁড়িয়েছে। কেন যে এমনটা হচ্ছে আমরা নিজেরাও কিছু বুঝতে পারছি না। সে কি গো, এ আবার কি কথা বলছো তোমরা? গ্রামের মানুষ তো তোমাদের হোটেলের খাবার খুব নাম করে। হঠাৎ করে এমন মন্দা কাটলো কেন বলো তো? খদ্দের আসা এত কমে গেল কি করে? গ্রামের মানুষের হাতেই বা টাকা কোথায় বলো তো মালতী? চাল ডাল নুন তেল সবকিছুর দাম যেভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে সাধারণ মানুষের সংসার চালানোই দায়। দুবেলা দুমুঠো ঠিকমতো খাবার জোগাড় করতেই তো তাদের নাভিশ্বাস উঠছে। সেখানে হোটেলের নাম করে ভাত খাওয়ানো বিলাসিতা করবার সামর্থ্য কার আছে বলতো? সেটাও তো ঠিক কথা বলেছো রতনদা। বাজারে গেলে তো থলে ভর্তি করে শুধু দামই বাড়াতে দেখা যায়। সাধারণ মানুষের তো আর অত টাকা নেই যে প্রতিদিন এসে হোটেলে খাবে। সব কিছুর দাম বাড়ার জন্যই তো আজ এই অবস্থা। কিন্তু তুমি তো খাবারের দাম বাড়াওনি, তবে কেন এমন হচ্ছে? আমি তো আমার হোটেলের খাবারের দাম এক ফোঁটাও বাড়াইনি ভাই। আগে যা দাম ছিল তেমনই রেখেছি, কিন্তু লাভ কম রেখে আর কতদিন টিকবো বলো? জিনিসপত্রের দাম যেভাবে চচ্চর 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 করে বাড়ছে, তাতে তো আমার নিজেরই লোকসান হয়ে যাচ্ছে। তুমি না বাড়ালেও বাজারে তো জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। গ্রামের মানুষ তো চাইলেও আর আগের মতো বাইরে এসে খেতে পারছে না। তাদের স্বাদ থাকলেও সাধ্য কোথায় বলো? পেট বাঁচাতে গেলে তো আগে চাল ডাল কিনতে হবে। হোটেলের খাসির মাংস বা মোরগের ঝোল তো বিলাসিতা। সবই কপাল ভাই। আমরা আর কতদিনই বা এভাবে টেনে নিয়ে যাব জানি না। মহাজনের লোন আর দোকানের ভাড়ার চাপে পিঠ একেবারে দেওয়ালে ঠেকে গেছে। কি যে হবে কপালে কে জানে। আর অত ভেবো না এভাবে। মন ছোট করলে কি আর সমস্যার সমাধান হবে? এই নাও আজকের খাওয়ার টাকাটা। আমি এবার উঠি গো, বেলা অনেক গড়িয়ে গেল। বাড়ি গিয়ে আবার ঘরের অনেক কাজ বাকি আছে। দাদা, দাদা কোথায় গেলি তোরা? একটু বাইরে আয়, দেখ কে এসেছে। শহরে অনেক কাজ সেরে সোজা তোর কাছেই ছুটে এলাম। দরজাটা খুলছিস না কেন রে? আরে রাহুল, তুই হঠাৎ এই সময়? বলিসনি তো আসবি। আরে আমার ভাইটা, শরীর ঠিক আছে তো তোর? ওমা, রাহুল এলি কখন? আয় ভেতরে আয়। তোর মুখটা কেমন শুকিয়ে গেছে রে। উফ, বাঁচলাম। ট্রেনে যা ভিড় ছিল আজকে, তোদের দেখতে খুব ইচ্ছে করছিল রে, তাই না বলি চলে এলাম। তবে দাদা, তোদের মুখ দুটো এমন শুকনো কেন রে? সত্যি করে বলতো, তোরা দুজনেই ভালো আছিস তো? আরে পাগলা, আমরা একদম ঠিকঠাকই আছি। তুই হঠাৎ এমন উল্টোপাল্টা কথা বলছিস কেন বলতো? আমাদের আবার কি হবে? যেমন দিন কাটে তেমনই কাটছে। মিথ্যে বলিস না তো দাদা, আমি সব খবর রাখি। তুই আবার লোন নিয়েছিস কেন রে? তোর যদি টাকার এতই অভাব হয়, তুই তো আমাকে বলতে পারতিস। আমি কি তোর ছোট ভাই না? ভাই রে, তোকে আমরা এত কষ্ট করে মানুষ করেছি, পড়াশুনো শিখিয়েছি। তুই সবে মাত্র একটা ভালো চাকরি পেয়েছিস। আমরা তো এটাই চাইবো যে তুই নিজের পায়ে দাঁড়িয়ে সুখে থাকিস। তোর ওপর তো এসব ঝামেলার বোঝা চাপানো যায় না। বৌদি, এটা তো তোমরা একদম ঠিক করছো না। আরে আমরা তোমরা আমাকে এতদিন সব বিপদে আঁকলে রেখেছো, আর এখন যখন আমার একটু সামর্থ্য হয়েছে তোমাদের পাশে দাঁড়ানোর, তখন তোমরা সবটা লুকাচ্ছ। এ কেমন বিচার বলো তো? কি করব বলো ভাই, এই হোটেলের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তাদের সংসার চালানোই দায় হয়ে দাঁড়িয়েছে। তুই সামান্য মাইনে থেকে টাকা নিয়ে আমরা নিজের আর কতদিন চলবো বলতো? তোরাও তো নিজের একটা তোরও তো ভবিষ্যৎ আছে নিজে, তাই না? তাহলে তোমরা দুজন এক কাজ করো, এই গ্রামে পচে মরবার কোনো মানেই হয় না। তোমরা দুজনেই আমার সাথে শহরে চলো। শহরের মানুষের আয় যেমন বেশি, তেমন ভালো খাবারের কদরও প্রচুর। আমার সেই ছোট দোকান ঘরটা তোমরা হোটেলের কাজে ব্যবহার করো, দেখবে কত ভিড় জমে। শহরে গিয়ে হোটেল চালাবো বলিস কি রে? এখানে থাকাটাই যেখানে দায়, সেখানে অত বড় শহরে গিয়ে টিকে থাকতে পারবো তো? কোনোদিন তো ওসবের অভিজ্ঞতাও নেই আমাদের। ভাই যখন এত করে বলছে, তখন কথাটাতে একটা যুক্তি তো আছেই। গ্রামে তো খদ্দের প্রায় শেষ বললেই চলে। চল না একবার শহরে গিয়ে চেষ্টা করে দেখি। কপালে যা আছে দেখা যাবে। দাদা, বৌদি, জলদি করো একটু। বাস তো আসবার সময় হয়ে গেল। দেরি করলে কিন্তু সিট পাওয়া যাবে না, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পথ যেতে হবে।
আর একটু দাঁড়া ভাই, সব গোছানো হয়ে গেছে তো। ওই তো দূরে বাসের হর্ন শোনা যাচ্ছে, এসে গেছে গাড়ি। বাড়িটা ছেড়ে যাচ্ছি, মনটা কেমন যেন ভারী হয়ে আসছে রে। কত স্মৃতি জড়িয়ে আছে এই ভিটের সাথে। জানি না শহরের জীবন আমাদের জন্য কি লিখে রেখেছে। ওমা, তোমরা তিনজনেই সকালবেলা ব্যাগপত্র নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কোথায় যাচ্ছ গো? কোনো বিশেষ কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে নাকি? না মালু দিদি, বেড়াতে যাচ্ছি না। আমি দাদাকে আর বৌদিকে পাকাপাকিভাবে আমার সাথে শহরে নিয়ে যাচ্ছি। গ্রামের এই হালে আর কতদিন পরে থাকবো বলো তো? বলিস কি রে রাহুল, তা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস তো। গ্রামে থেকে তো এখন আর দুমুঠো ভাত জোগাড় করাই দায় হয়ে উঠেছে। ওখানে গেলে অন্তত দুজনে মিলে একটা কিছু করে খেতে পারবে। ঠিকই বলেছিস মালতী। আরে এখানে তো আর দিন চালানো সম্ভব ছিল না, তাই ভাবলাম ভাইয়ের কাছেই যখন যাচ্ছি, শহরেই ভাগ্য পরীক্ষা করে দেখি। আমাদের জন্য আশীর্বাদ করো গো বৌদি, যেন শহরে গিয়ে ঘুরে দাঁড়াতে পারি। গ্রামের সকলের সাথে অনেক দিনের টান, সবার কথা খুব মনে পড়বে। অবশ্যই ললিতা দিদি, ওপরওয়ালা তোমাদের মঙ্গল করুন। তোমরা শহরের মাটিতে গিয়ে খুব ভালো থেকো, জীবনে বড় হও, এই কামনাই করি। দেখো এবার বাস এসে দাঁড়ালো, তাড়াতাড়ি ওঠো আর দেরি করো না। আর আমাদের গ্রামটাকে ভুলে যেও না যেন। আরে এই তো আমরা এসে গেছি দাদা বৌদি। সাবধানে পার হও রাস্তাটা। আর একটু হাঁটলেই আমার সেই ছোট্ট ঘরটা পেয়ে যাবে। সেখানেই এবার থেকে সব বন্দোবস্ত করা যাবে। শহরটা বেশ জমজমাট তো রে, লোকজনের ব্যস্ততা দেখেই মাথা ঘুরে যায়। বলিস কি, এই জায়গায় আমাদের দোকানটা টিকতে পারবে তো ঠিকমতো? চারিদিকে এত বড় বড় দোকান আর রেস্তোরাঁ। সত্যি বলছো গো? গ্রামের নিরিবিলি পরিবেশ থেকে এসে এই কোলাহলে প্রথমে একটু ভয়ই করছে, তবে ভাই যখন এত আস্থার সাথে ডেকে এনেছে, তখন নিশ্চয়ই ভালো কিছু ভেবেই রেখেছে। চলো না, আগে গিয়ে ঘরটা দেখি কেমন। আরে ভয়ের কোনো কারণই তো নেই। তোমরা শুধু আমার উপর ভরসা রাখো। শহরের মানুষের কাজের এত চাপ যে তাদের রান্নাবান্না করবার ফুরসতটুকুই থাকে না। দুপুরের খাবারের জন্য এখানে ভালো হোটেলের চাহিদা আকাশ ছোঁয়া। সে তো বুঝলাম ভাই, কিন্তু শুধু মোরগের ঝাল মানে ঝোল আর ভাত বিক্রি করলেই কি এখানে টিকতে পারবো? বাজারে তো অনেক প্রতিযোগী, আমাদের মতো সাধারণ হোটেল তো এখানে ভরে আছে। শুধু ভাত মাংস নয় দাদা, এখানেই তো আসল টুইস্ট। আমি একটা দারুণ বুদ্ধি দিচ্ছি। হ্যাঁ, তোমরা মোরগের ঝোলের পাশাপাশি একদম গরম গরম চিতই পিঠে বানানোর ব্যবস্থা করো। শহরের মানুষ এই জিনিসের জন্য পাগল হয়ে থাকে। বলিস কি রে রাহুল, শহরে মানুষ ভাত ছেড়ে হঠাৎ চিতই পিঠার পিছনে ছুটবে কেন? ওসব তো আমাদের গ্রামে শীতের রাতে খাওয়া হয়, এখানে কে খাবে অত পিঠা? আরে বৌদি, তোমরা গ্রামের মানুষ তো জানোই না। শহরের এই বড় বড় অফিসের বাবুরা আর কর্মীরা কাজের ফাঁকে বা বিকেলে একটু অন্যরকম দেশি খাবার খাওয়ার জন্য মুখিয়ে থাকে। কিন্তু শহরে খাঁটি গ্রামের স্বাদের চিতই পিঠে দেখার মেলাই ভার। সবাই শুধু ওই ফাস্ট ফুড আর বিরিয়ানি খেয়েই বোর হয়ে গেছে। কথাটা মন্দ বলিসনি তো। পিঠে তৈরি করে তো ললিতার হাতের জাদুর মতো সহজ। তাছাড়া শীত হোক বা গরম, গরম ধোঁয়া ওঠা চিতই পিঠের সাথে একটু মাংসের ঝোল হলে তো অমৃত লাগবে, তাই না ললিতা? তা ঠিক বলেছ, পিঠা বানাতে আমার আর এমন কি সময় লাগবে? উনুনটা ধরিয়ে দিলেই কড়া জড়া হাতে খই ফোটার মতোই পিঠে সেঁকে দেব। তবে মাংসের ঝোলটা আর পিঠা একসাথে বিক্রি করার আইডিয়াটা সত্যি ফাটাফাটি হয়েছে। বৌদি ঠিক ধরেছে। কালকে সকালে আমরা সব বাজার হাট করে নেব। তোমরা একটু বিশ্রাম নাও, আর আমি কালকে অফিসে যাওয়ার আগেই দোকানটার একটু প্রাথমিক গুছিয়ে দেবার ব্যবস্থা করে দেব। দেখবে কদিনের মধ্যে শহরের মানুষ লাইন দিয়ে তোমাদের হাতের পিঠে খেতে আসবে। তুই না থাকলে আমাদের এই দুর্দিন কোনোদিন কাটতোই না ভাই। চল এবার ঘরটায় যাবি খোল, ভেতরে গিয়ে একটু হাত পা ছড়িয়ে বসি, অনেক তো পথ চলা হলো, তাই না? এই গন্ধটা আজকে বেশ দারুণ ছুটেছে ললিতা, মনে হচ্ছে আজকে রান্নাটা একদম মন মতো হয়েছে। প্রথম দিন একটু বুক কাঁপছে, দেখা যাক প্রথম কাস্টমার কে আসে। ভয় পেও না তো এভাবে, ভাইয়ের আইডিয়া যখন তখন ফেলনা যাবে না। ওই তো বাইরে কার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, কেউ যেন এদিকেই আসছে। বলি এখানে কি রান্না বান্না হচ্ছে গো? বাইরে থেকে খাবারের এই চমৎকার গন্ধটা নাকে এসে না লাগলে বুঝতেই পারতাম না। বাহ, সাইনবোর্ডে দেখছি ভাতের সাথে আবার গরম গরম চিতই পিঠাও পাওয়া যায়।
আরে আসুন আসুন দিদিমণি, ভেতরে এসে বসুন। ঠিক ধরেছেন, আমাদের এখানে খাঁটি গ্রামের স্বাদের ভাত আর মোরগের ঝোলের পাশাপাশি একদম নরম তুলতুলে চিতই পিঠে পাওয়া যায়। আজকে আমাদের দোকানের প্রথম দিন, বসুন, ভালো করে পরিবেশন করছি। সে কি কথা! শহরের এই ইট পাথরের খাঁচায় খাঁটি গ্রামে চিতই পিঠে আর মোরগের ঝোল! দাম তো সাইনবোর্ডে বড্ড কম দেখছি। আজকালকার দিনে এত কম দামে এমন লোভনীয় খাবার পাওয়া যায় নাকি কোথাও? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আগে একটু জল খান দিদি। দাম কম রেখেছি কারণ আমরা চাই সাধারণ মানুষ পেট ভরে খাক। রান্না একদম গরম গরম প্রস্তুত আছে। বলুন, আপনার ঠিক কি কি পছন্দ, ভাত নাকি চিতই পিঠে? দুটোই কিন্তু আপনার জন্য বাড়িয়ে দিচ্ছি। তাহলে আমি আগে চিতই পিঠার সাথেই এই গরম মোরগের ঝোলটা ট্রাই করি। অফিসে রোজ রোজ ওই ক্যান্টিনের খাবার খেয়ে মুখটা পুরো তিতা হয়ে গেছে। এই দেখুন দিদি, নিজের হাতে বানিয়েছি, কেমন স্বাদ হয়েছে বলবেন কিন্তু। উফ! এ কি স্বাদ বানিয়েছেন আপনারা! বিশ্বাস করুন, এমন অসাধারণ হাতের স্বাদের খাবার আমি শেষ যে কবে খেয়েছি আজ ভুলেই গেছি। শহরের বড় বড় রেস্তোরাঁতেও এই খাঁটি স্বাদ পাওয়া যায় না। আজ অফিসে গিয়ে আমি সব কলিগদের এই হোটেলের কথা বলবো। সবাই ছুটে আসবে এখানে। হ্যাঁ, আপনার এই একটা কথা শুনে আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেল দিদিমণি। আপনারা ভালোবেসে খেলেন বলেই আমাদের এই ছোট উদ্যোগ সার্থক হলো। কাল থেকে অফিসের বন্ধুদের নিয়ে দল বেঁধে চলে আসবেন কিন্তু। ললিতা, আজকে যা বিক্রি হয়েছে তুই ভাবতেও পারবি না। বাক্সের সব কটা খুচরো আর নোট গুনে দেখতো মোট কত হলো। আমার তো মনে হচ্ছে আজকে যা লাভ হয়েছে আমাদের গ্রামের এক সপ্তাহের রোজগার তার চেয়ে অনেক বেশি। সত্যি বলছো গো! আমি তো ভাবতেই পারিনি শহরের মানুষ এতটা ভালোভাবে আমাদের খাবার গ্রহণ করবে। প্রথম দিনেই যে এত বড় ধামাকা হবে কে জানতো! ওই মেঘা দিদিমণি যাওয়ার সময় সবাইকে বলে গেছে বলেই তো দুপুরের দিকে কতগুলো নতুন কাস্টমারের দল বেঁধে চলে এলো। কি ব্যাপার দাদা বৌদি, মুখে চওড়া হাসি দেখে তো মনে হচ্ছে আজকে ক্যাশ বাক্স একদম কানায় কানায় ভরা। বলো তো, আমার আইডিয়াটা কেমন কাজে লাগলো? এই ভাই 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 রাহুল ভাই, তুই এসে একদম ঠিক সময় হাজির হয়েছিস। তোর এই চিতই পিঠে আর মোরগের ঝোল, এই আইডিয়াটা আমাদের সোনা ফলিয়েছে রে। আজকে দুপুরে দোকান সামলাতে গিয়ে আমাদের হাত দুটো যেন আর চলছিল না। বসো ভাই, আগে এক কাপ চা খাও। তুই সেদিন জোর করে আমাদের শহরে না নিয়ে এলে আমরা হয়তো ওই গ্রামে বসেই তিলে তিলে শেষ হয়ে যেতাম। তোর এই উপকারের কথা আমরা জীবনেও ভুলবো না। উপকার আবার কিসের বৌদি? তোমরা আমাকে এত কষ্ট করে মানুষ করেছো, পড়াশোনা শিখিয়েছো। আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি বলি যে শুধু সাহায্য করতে হবে এমন তো নয়। তোমরা যোগ্য ছিলে বলি আজকে এই সাফল্য নিজের হাতে ডেকে এনেছো। আজকের এই বিক্রি দেখে আমার মনের সব ভয় কেটে গেছে ভাই। এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তবে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। মহাজনের ওই ঋণের টাকা তো আমরা কয়েক মাসের মধ্যেই চুকিয়ে দিতে পারবো। ঠিক বলেছ, এখন আর কোনো দুশ্চিন্তা নেই। শুধু সকাল থেকে একটু বেশি পরিশ্রম করতে হবে, এই যা। শহরের মানুষের জীবন বড় ছুটে চলা, তাদের সুস্বাদু খাবারটা ঠিক সময়ে তুলে দেওয়াটাই আমাদের এখন প্রধান কাজ। বৌদি ঠিক ধরেছ, এই শহরের মানুষ ভালো খাবারের জন্য যে কোনো মূল্য দিতে রাজি থাকে। শুধু তাদের মনটা জয় করে নিতে হয়। তোমরা দুজনে কালকে থেকে আরও একটু বেশি করে চালের গুঁড়ি আর মাংসের জোগাড় রেখো। দেখবে কদিনের মধ্যে এই এলাকার সেরা খাবার হোটেল হয়ে উঠবে তোমাদের এই ছোট্ট দোকানটা। আরে কে রে ভাই, রতন ললিতা নাকি? ও রতন দা, এসো এসো এদিকে এসো। কি রূপ তোদের, এই এবারে শহরে বাবু সেজে বিলি চোরদা। কেমন আছিস বল পলাশ? কতদিন পর দেখা হলো বলতো। তোকে দেখেই চিনেছি, কিন্তু তোর মুখটা এমন শুকনো কেন রে ভাই? শরীর স্বাস্থ্য তো ভালো যাচ্ছে তো সব, না? হ্যাঁ ভালো দেখো রতনদা, গ্রামে সেই পোড়া কপালি কি আর ভালো থাকা জোটে? চাল থেকে শুরু করে নুন তেল সবকিছুর দাম যা বেড়েছে, তাতে গ্রামের সাধারণ মানুষ এখন দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছে। তোদের তো ভাগ্য খুলে গেছে শহরে গিয়ে, কিন্তু আমাদের দুর্দশা দিন দিন বেড়েই চলেছে। সেটাই তো দেখতে পাচ্ছি পলাশ ভাই। গ্রামটাকে আগের মতো আর সজীব লাগছে না। মানুষের মুখে হাসি নেই, সবার চোখে মুখে শুধু অভাব আর হাহাকার। শহরের আলোয় আমরা হয়তো নিজেদের ভাগ্যটা বদলে ফেলেছি, কিন্তু এই ভিটের টান তো আর ভুলে যেতে পারি না।
তুই একদম ভেঙে পড়িস না ভাই। আমরা শহরে গিয়ে শুধু নিজেদের ভাগ্য ফেরাইনি, অনেক কষ্ট করে একটা বিশাল বড় রেস্তোরাঁ দাঁড় করিয়েছি। আজকে আমরা যা ইনকাম করি তার একটা বড় অংশ এই গ্রামের মানুষের জন্যই খরচা করব বলে ঠিক করেছি। কেউ আর না খেয়ে কষ্ট পাবে না। বলিস কি রে, তোরা শহরের উপার্জনের টাকা দিয়ে আমাদের সাহায্য করবি? গ্রামের মানুষের জন্য এমন উদার মন কার হয় বল? তোদের এই সাফল্য আজকে আমাদের বুকটা গর্বে ভরে উঠল। ওপরওয়ালা তোদের আরো অনেক অনেক বড় করুন। বড় ছোটর কিছু নেই। যে মাটি আমাদের খাইয়ে পরিয়ে মানুষ করেছে, আর সেই গ্রামের মানুষ না খেতে পারলে আমাদের এই সুখের কোনো মানেই হয় না। আজই আমরা আমাদের ওই পুরনো হোটেলের ঝাঁপ খুলে দেব। গ্রামের প্রতিটা মানুষকে ডেকে পেট পুড়ে ভালো মন্দ খাওয়াবো। চল পলাশ, আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে সোজা আমাদের সেই পুরনো হোটেলের সামনে যাই। উনুন ধরাতে হবে, রান্নার এলাহি আয়োজন করতে হবে। যে গ্রামের কাউকে আজকে আর খালি পেটে থাকতে দেব না আমরা। রতনদা, সত্যি বলছি, এমন রান্নার স্বাদ মুখে লেগে থাকবার মতো। গ্রামের মানুষ তো কবেই ভালো মন্দ খাওয়া ভুলে গেছিল, আজকে তোমাদের কল্যাণে পেট ভরে খাচ্ছি। সে কি কথা পলাশ, তোদের খাইয়ে আমার যে আনন্দ হচ্ছে তা তোদের বলে বোঝাতে পারবো না। ঠিক বলেছিস পলাশ, শুধু তো খাওয়া নয় রে, ললিতা দিদি আর রতনদা যেভাবে হাসি মুখে আমাদের সবাইকে ডেকে এনে এত আয়োজন করলো, তাতে আমাদের বুকটা জুড়িয়ে গেছে। আরে মালতী বোন, খা তো, লজ্জা পাস না একদম। তোদের এই হাসি মুখগুলো দেখতেই তো আমরা এত বছর পর গ্রামে ছুটে এসেছি। আরে শহরে নাকি তোদের বিশাল বড় রেস্তোরাঁ হয়েছে রতনদা, সে কথা তো আমি আসতেই লোক মুখে শুনছি। কেমন চললো তোদের সেই শহরের ব্যবসা? ওপরওয়ালার কৃপায় আর তোদের আশীর্বাদে ব্যবসা এখন খুব ভালোই চলেছে ভাই। শহরের মানুষ আমাদের হাতের রান্নার সেই খাস গ্রামের স্বাদটা দারুণ পছন্দ করেছে। শহরের মানুষ তো ফাস্ট ফুড ছাড়া কিছু বোঝে না জানি, সেখানে তোদের এই সাধারণ গ্রামের খাবার এত হিট করলো কি করে? ওই যে রাহুল একটা দারুণ বুদ্ধি দিয়েছিল না, মোরগের ঝোলের সাথে গরম গরম চিতই পিঠা বিক্রি করার আইডিয়াটাই সব বদলে দিয়েছে। শহরের বাবুরা তো ওই পিঠার নাম শুনলে পাগল হয়ে যায়। বাহ, রাহুলের বুদ্ধিটা তো এক কথায় অসাধারণ ছিল বলতে হবে। তোরা তো এখন শহরে গিয়ে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিস। টাকা তো মানুষ অনেক কামায় ভাই, কিন্তু যে মাটি আমাদের খাইয়ে মুগ্ধ করেছে, মানে মুগ্ধ মানুষ করেছে, আজকে সেই গ্রামের মানুষ না খেয়ে কষ্ট পেলে কি আমাদের সেই ধনসম্পদের কোনো দাম থাকে? তাই আমরা পাকা সিদ্ধান্ত নিয়েছি, শহরের ব্যবসার আয়ের ঠিক অর্ধেক টাকা এই গ্রামের হতদরিদ্র মানুষদের সাহায্যার্থে দান করে দেব। কেউ আর না খেয়ে কষ্ট পাবে না। ওপরওয়ালা তোদের আরো অনেক অনেক মঙ্গল করুন রতনদা, ললিতা দিদি। তোদের এই মহান দান গ্রামের মানুষের দুর্দশা অনেকটাই ঘুচিয়ে দেবে। টাকাটা ঠিকমতো মানুষের কল্যাণে লাগাতে হবে ভাই, আর তোদের একটু নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আমি তো সবসময় তোদের পাশে আছি। চলো সবাই এখন আনন্দ করে পেট পুড়ে খাও, এই গ্রামে আর কাউকে আমি দুঃখিত হতে দেব না।